আসসালামু আলাইকুম। এইচএসসি এডুকেশন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম অন্তর। গুচ্ছ ভর্তি পরীক্ষা, যেটা বাংলাদেশে এবছর প্রথমবারের মতো একসাথে 20টা ইউনিভার্সিটি মিলে একসাথে অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষার অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে বেশ কিছুদিন হলো, এবং অতি সম্প্রতি ইউনিভার্সিটিগুলা তাদের ভর্তির জন্য বিজ্ঞপ্তিগুলা প্রকাশ করতে শুরু করছে। সো এরই ধারাবাহিকতায় আমার যে ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তোমরা যেটাকে সাস্ট নামে চেনো, সাস্ট হচ্ছে অলরেডি ভর্তি সার্কুলার প্রকাশ করে ফেলছে, এবং প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করার ফলে যেটা হয়েছে, সাস্টের ভর্তি প্রক্রিয়াটাতেও একটা নতুনত্ব আসছে। আসার কারণে যেটাতে হয়েছে, অনেকের অনেক ধরনের কনফিউশন রয়ে গেছে। তোমরা অনেকে অনেক কিছু বুঝতে পারতেছো না, যেগুলা তোমরা বারবার প্রশ্ন করতেছো আমাদের যে অ্যাডমিশনের যে গ্রুপগুলাতে। আমরা ওইখানে প্রশ্নের উত্তর দিতে দিতে এক প্রকার ক্লান্ত বলা যায়, এবং তোমরা অনেকেই চাইছিলা যেন একটা ভিডিওর মাধ্যমে এই সবগুলা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়। সো তোমাদের অনুরোধে আজকের এই ভিডিওটা শ্যুট করতে যাচ্ছি। আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে বোর্ডে আমি 5টার মতো প্রশ্ন লিখে রাখছি, যে প্রশ্নগুলা বারবার আসে তোমাদের মধ্য থেকে। তো এই প্রশ্নগুলোর প্রত্যেকটার উত্তর আমি দিব একদম বিস্তারিতভাবে। এরপরে যদি তোমার কোনো প্রশ্ন থেকে যায়, সেটা তুমি এইখানে যে ইউটিউব চ্যানেলে যে জায়গাটায় তুমি ভিডিওটা দেখতেছো, ঠিক তার নিচেই দেখবা কমেন্ট বক্স আছে। সেই কমেন্ট বক্সে তোমাকে প্রশ্নটা করতে হবে। প্রশ্নটা করে তুমি জাস্ট সেন্ড করে দিবা। আর প্রশ্ন কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করতে হলে তোমাকে অবশ্যই তোমার যে জিমেল আইডি আছে, এই জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলে লগ ইন করা থাকতে হবে। লগ ইন করা না থাকলে কিন্তু তুমি প্রশ্ন করতে পারবা না, বা এই ভিডিওতে লাইক বা শেয়ার কিছুই করতে পারবা না। সো বেটার হচ্ছে ইউটিউব যে অ্যাপটা আছে, ইউটিউব অ্যাপে যাবা, গিয়ে এইচএসসি এডুকেশন বাংলাদেশ লিখে সার্চ দিবা, যে চ্যানেলটা পাবা ওই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নিবা, তার পাশে বেল বাটনটাতে ক্লিক করে দিবা। এরপরে দেখবা যে তুমি এই ভিডিওটা খুব সুন্দর মতো দেখতে পারতেছো, এবং এই ভিডিওর নিচে তুমি কমেন্ট করতে পারতেছো। আশা করি এইখানে আমি যে আলোচনাটা করব, এই আলোচনার পরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এরপরেও যদি থাকে, তোমাদের জন্য কমেন্ট বক্স সবসময় ওপেন থাকলো। কমেন্টের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ধরে ধরে দিব, অবশ্যই দিব। ফেসবুক গ্রুপগুলোতে অনেক সময় যেটা হয়, অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। দেখা যায় একসাথে 8জন 10জন মেনশন করতেছে, প্রশ্ন করতেছে। দেখা যায় কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায়, কিছু দেওয়া যায় না। কিন্তু এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা কমেন্ট আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, এবং আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব, কথা দিলাম। সো প্রথমে যেটা করতে হবে, মনোযোগ দিয়ে আগে এই ভিডিওটা দেখতে হবে। এরপর যদি প্রশ্ন থাকে, তখন হচ্ছে কমেন্ট বক্সে প্রশ্নটা করে ফেলতে হবে। সো আর কথাবার্তা না বলে আমরা সরাসরি আমাদের আলোচনাটায় চলে যাব। দেখো, আমরা প্রথমে লিখে রাখছি যে গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট পরবর্তী সাস্টে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় গাইডলাইন। সাস্টে কিভাবে আবেদন করবা, সাস্টের কোন কোন ইউনিট আছে, কোন ইউনিটে কতগুলো সাবজেক্ট আছে, কি এরকম তোমাদের অসংখ্য প্রশ্ন ছিল তোমাদের মনে। তো ওই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটাই তোমরা পেয়ে যাবা। সাস্টের ভর্তি প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে, ওয়েটিং লিস্ট থেকে কিভাবে ডাকে, মাইগ্রেশনের ভর্তিগুলো কিভাবে হয়, কোটার ভর্তিগুলো কিভাবে হয়, এরকম অসংখ্য প্রশ্ন তোমরা যেগুলো করতে আমাদের, ওই সমস্ত প্রশ্ন একসাথে উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটায়। হ্যাঁ, সো কথাবার্তা না বলে আমরা একটা একটা করে শুরু করি। তো তোমাদের প্রথম যে প্রশ্নটা থাকে যে, ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে সাস্টে কিভাবে আবেদন করব। ব্যাপারটা খুব সিম্পল। তুমি হচ্ছে একটা ওয়েবসাইট যেটা দেওয়া আছে admission.sast.edu, admission.sast.edu, অবশ্যই সামনে www দিয়ে দিবা। সো www.admission.sast.edu এই ওয়েবসাইটে চলে গেলেই তুমি দেখবা বাদবাকি সমস্ত দিক নির্দেশনা তোমাকে দেওয়া আছে। প্রথমেই তোমাকে বলবে অ্যাপ্লাই করার জন্য এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টারে ক্লিক করবা, ওইখানে 4টা স্টেপ আছে। প্রথম স্টেপে তোমার জিএসটি অ্যাপ্লিকেশন আইডিটা দিবা, যে 8 ডিজিটের একটা আইডি দিয়ে তুমি জিএসটি বা গুচ্ছ পরীক্ষায় অংশ নিছিলা, ওই অ্যাপ্লিকেশন আইডিটা, নট তোমার রোল নাম্বার। অনেকে রোল নাম্বার দিতেছো, বলতেছো ভাইয়া আবেদন করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না। ওইখানে রোল নাম্বারটা চাওয়া হয় নাই, জিএসটি অ্যাপ্লিকেশন আইডিটা চাওয়া হয়েছিল, যেটা দিয়ে তুমি ফাইনাল স্টেজে আবেদন করছিল গুচ্ছ ভর্তির পরীক্ষার। ওই 8 ডিজিটের জিএসটি অ্যাপ্লিকেশন আইডিটা দিবা। দেওয়ার পরে তোমার ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপে নিয়ে যাবে। ওইখানে তোমার মোবাইল নাম্বারটা চাইবে, যেই মোবাইল নাম্বারটা দিয়ে তুমি জিএসটি ভর্তি পরীক্ষায় আবেদন করছিলা, ওইটাতে তুমি ক্লিক করে দিবা। দেওয়ার পর তোমার কাছে ওটিপি চাইবে। তোমার মোবাইল নাম্বারে একটা 1 টাইম পাসওয়ার্ড যাবে। ওটিপিটা তুমি মোবাইল থেকে দেখে
এখানে বসাবা, বসানোর পরে ক্লিক করবা, তোমাকে 4th স্টেপে নিয়ে যাবে এবং বলবে যে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন তোমাকে যেটা করবে সাইন ইন করতে বলবে। এর ঠিক পরপরই দেখবা তোমার মোবাইলে আরও একটা মেসেজ চলে যাবে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে তুমি এবার সাইন ইন করবা। সাইন ইন করার পর তুমি যেই ইউনিটে আবেদন করতে চাও ওই ইউনিটে আবেদন করবা, যদি কোটা থাকে কোটা মেনশন করে দিবা। দেওয়ার পর তোমাকে আবেদন ফি পরিশোধ করার জন্য বলবে, যেটা তুমি বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে করতে পারবা। সো আবেদন ফিটা হচ্ছে এ ইউনিটের জন্য 650। এই ইউনিটের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2। তুমি যদি শুধু এ ইউনিটে করো তোমার আবেদন ফি হচ্ছে 650। এটা হচ্ছে আর্কিটেকচার বাদে এ ইউনিটের সকল সাবজেক্ট সমূহের জন্য। আর A2 হচ্ছে A1 সহ আর্কিটেকচার, A1 এর সমস্ত সাবজেক্ট সহ আর্কিটেকচারের আবেদন এখানে করতে। এটা যদি A2 তে যদি আবেদন করো তাহলে 1000 টাকা পরিশোধ করতে হবে। যদি কেউ A2 তে আবেদন করে তাহলে তার কিন্তু A1 এ আবেদন করা হয়ে যায়, তাকে ইন্ডিভিজুয়ালি দুই জায়গায় আবেদন করতে হবে না। A2 তে আবেদন করলা মানে তোমার A1 এ আবেদন হয়ে গেছে। আর আর্কিটেকচারের পরীক্ষার জন্য অতিরিক্ত যে ফিটা দেওয়ার সেটাও তোমার দেওয়া হয়ে যাবে এটার মধ্য থেকেই। বেসিক্যালি এই 1000 এর মধ্যে 650 হচ্ছে তোমার এ ইউনিটের আবেদন ফি এবং 350 হচ্ছে আর্কিটেকচারের যে পরীক্ষার জন্য তুমি বসতে চাচ্ছ ওই পরীক্ষার ফি, দুটা মিলে হচ্ছে 1000 টাকা। আর বি ইউনিটে যদি কেউ অ্যাপ্লাই করতে চাও তার জন্য আবেদন ফি হচ্ছে 650। এখন এই যে কেউ একজন ধরো সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা কিন্তু চাইলে বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করতে পারে। তাহলে ধরো একজন সায়েন্সের স্টুডেন্ট A1 এ অ্যাপ্লাই করলো, তাহলে তাকে 650 পে করতে হবে। আবার সে যদি বি তেও অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে কিন্তু আরও 650 পরিশোধ পে করতে হবে। অর্থাৎ তখন দুইটা ইউনিটে করতে হলে তার 1300 টাকা লাগবে। কেউ যদি A2 তে করতে চায় এবং বিতে করতে চায় তাহলে A2 এর জন্য 1000 এবং বি এর জন্য 650, টোটাল তার 1650 টাকা লাগবে। তোমাদের অনেকের একটা বড় ডাউট আছে, ভাইয়া নিচে লিখে আছে বিভাগ পরিবর্তন 200 টাকা, এই ব্যাপারটা কি? এটা কি সায়েন্সের স্টুডেন্ট যারা বি ইউনিটে অ্যাপ্লাই করবে তাদের জন্য 200 কিনা? উত্তরটা হচ্ছে না। বিভাগ পরিবর্তনের যে 200 টাকা এটা হচ্ছে, ধরো তুমি হচ্ছে কমার্সের স্টুডেন্ট, তুমি ভুল করে A1 এ আবেদন করে ফেলছো, তাহলে তোমার কি করতে হবে? এই A1 এর তো সায়েন্সের স্টুডেন্টদের জন্য, তাহলে এইটা চেঞ্জ করে তোমাকে বি ইউনিটে আবেদন করতে হবে। তার জন্য এই বিভাগ পরিবর্তনটা করার জন্য তোমাকে অতিরিক্ত 200 টাকা পে করতে হবে। 200 টাকা পে করে তোমার আবেদনটা তুমি A1 থেকে বি ইউনিটে নিতে পারবা। এটা হচ্ছে বিভাগ পরিবর্তনের 200। নট সায়েন্সের স্টুডেন্ট যারা বিভাগ পরিবর্তনের জন্য বি ইউনিটে অ্যাপ্লাই করবে তাদের ফি 200 না। A1 এ ইউনিটের ফি 650, বি ইউনিটের ফিও 650। সায়েন্সের একজন স্টুডেন্ট যদি সায়েন্সের ইউনিটে এবং বিভাগ পরিবর্তন দুইটাতেই অ্যাপ্লাই করতে চায় তাকে মোট 1300 টাকাই হচ্ছে পে করতে হবে। ওকে, আশা করি এই ঝামেলাটা ক্লিয়ার করতে পারছি। ওকে, সো এই আবেদনটা তোমরা চাইলে মোবাইল থেকে করতে পারো, বেটার হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করা। তাতেও যদি প্রবলেম হয় তোমরা যেটা করবা কম্পিউটারের দোকান থেকে করাই ফেলার চেষ্টা করবা, তাহলে দেখা যাবে আর বিকাশ, রকেট এই সমস্ত ঝামেলায় যাওয়া লাগবে না। বেটার হচ্ছে নিজে নিজে করা। নিজে নিজে করলে তুমি সতর্কতার সাথে করবা, কোনো ভুল হবে না এবং তোমার স্মার্টনেস কিন্তু একটু বাড়বে। এই কাজগুলা নিজের কাজ নিজে করার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, একটা স্যাটিসফ্যাকশন আছে, সেটা তুমি করলে তোমার নিজের জন্য অনেক শেখা হবে। আর বাই চান্স যদি তুমি না পারো কোনো অসুবিধা নাই, তুমি কম্পিউটার দোকান থেকে করাই নিতে পারবা। আর অনেকের অনেক রকম ঝামেলা হইতে পারে, তোমার মেসেজ আসতে একটু লেট হইতে পারে, টেকনিক্যাল ঝামেলার জন্য এরকম হইতে পারে, তবে 24 ঘন্টার মধ্যে চলে আসবে। এরপরও যদি না আসে, ওই যেখানে admission.sast.edu তে গেলে দেখবা অ্যাপ্লাই, রেজিস্টার, এর নিচেই দেখবা হেল্প ডেস্ক আছে। হেল্প ডেস্কে ক্লিক করে তুমি হচ্ছে তোমার সমস্যার কথা জানাই রাখতে পারো। জানাই রাখলে ওইখান থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও এই ওয়েবসাইটে গেলেই তুমি পাশে থেকে প্রসপেক্টাসটা ডাউনলোড করে নিতে পারবে। প্রসপেক্টাসে হেল্পলাইনের নাম্বারগুলোও দেওয়া আছে, অনেকগুলো নাম্বার দেওয়া আছে 015, এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। বা তুমি অ্যাডমিশনের যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ওই ইমেলও তুমি যোগাযোগ করতে পারো যদি টেকনিক্যাল কোনো ঝামেলা হয়ে থাকে। ওকে, আর ধরো কেউ জিএসটিতে আবেদন করছিল এক নাম্বার দিয়ে, এখন তোমার কাছে ওই নাম্বার নাই, নাম্বার চেঞ্জ হয়েছে, এখন তুমি আবেদন করতে যাচ্ছ, হচ্ছে না, এরকম যদি কোনো ঝামেলা থাকে তাহলে তুমি হেল্প ডেস্ককে যোগাযোগ করতে হবে। এই ওয়েবসাইটে গেলেই তুমি হেল্প ডেস্কের ঠিকানা পেয়ে যাবে, বা প্রসপেক্টাসে যেই নাম্বারগুলো দেওয়া আছে বা যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ওইখানে মেল করলেও তোমার এই কাজটা হয়ে যাবে। সো আবেদন প্রক্রিয়াটা আশা করি বুঝাইতে পারছি। দ্বিতীয় প্রশ্ন তোমাদের, সেটা হচ্ছে সাস্টে এই বছর জিপিএর উপর কোনো মার্ক আছে কিনা এবং সেকেন্ড টাইমারদের জন্য মার্ক কাটবে কিনা। উত্তর হচ্ছে সাস্টে এই বছর জিপিএর উপর কোনো মার্ক নাই এবং সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটবে না। সেকেন্ড টাইমারদের মার্কগুলো কাটা হইতো জিপিএর উপর। জিপিএতে রেগুলারদের এসএসসি এবং এইচএসসি দেখা যাইতো এসএসসির
জিপিএর সাথে 2 দ্বারা গুণ করতো এবং এইচএসসির জিপিএকে 4 দ্বারা গুণ করতো ফার্স্ট টাইমারদের জন্য, আর সেকেন্ড টাইমারদের জন্য এটা হয়ে যেত 1.8 এবং 3.6 দ্বারা গুণ করতো। তো তখন এই সেকেন্ড টাইমারদের কিছু মার্ক সেখানে কমে যেত, 3, 4, 5, 6 এরকম, জার্সি জিপিএ যত কম ওইভাবে মার্কগুলো কমে যাইতো। তো এবার যেহেতু জিপিএর উপর কোনো মার্কই থাকতেছে না, তাহলে সেকেন্ড টাইমারদেরও কি আর কোনো মার্ক কাটা যাচ্ছে না। সো এবার ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই ইকুয়ালি ট্রিট করা হচ্ছে সাস্টে, এবং যার টোটাল মার্কস বেশি, যে টোটাল মার্ককে আগায়া থাকবে, সেই কিন্তু মেরিট পজিশনে আগে চলে আসবে, সেই ভর্তি হওয়ার সুযোগ পাবে। তোমাদের আরও অনেক প্রশ্ন থাকে, ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমার মার্ক অনেক বেশি, আমি বাংলা ইংরেজিতে 0 পাইছি বা মাইনাস মার্ক পাইছি, আমার এখন কি হবে? যা হওয়ার তাই হবে। তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত মার্ক এইটা দেখবে না, কম নাকি বেশি এটা দেখার মানে এটা দেখার কোনো কি বলা যায়, এটা দেখে আসলে কোনো লাভও নাই। বেশি পাও কম পাও কোনো অসুবিধা, টোটাল মার্কসটা কত, মেরিট পজিশনটা হবে বা মেরিট লিস্টটা হবে টোটাল মার্ক অনুযায়ী। তুমি টোটালে কত পাইছো, বাংলায় 0 পাও অসুবিধা নাই, ফিজিক্সে 20 পাইলা, কেমিস্ট্রিতে 20 পাইলা, এইভাবে যদি তুমি আগায় থাকো কোনোটাতে 0 পাইলো কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, ম্যাটার করবে তুমি ম্যাথ দাগাইছো নাকি বায়োলজি দাগাইছো, এটার উপর বেস করে তোমার কিন্তু সাবজেক্ট চয়েসে গিয়ে আবার একটু ঝামেলা হবে। যারা বায়োলজি দাগাইছো, ম্যাথ ছেড়ে দিছো, তারা অনেক সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা না, যারা বায়োলজি দাগাও নয় তারা কিছু কিছু সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা না। বিষয়টা হচ্ছে দাগানোটা, ম্যাথ দাগাইছো না বায়োলজি দাগাইছো, নট ইম্পর্টেন্ট তুমি ম্যাথে কত পাইছো, বায়োলজিতে কত পাইছো। ম্যাথে তুমি 0 পাও কোনো অসুবিধা নাই, ম্যাথে তুমি 20 পাও তাও কোনো অসুবিধা নাই, তোমার টোটাল মার্কস দেখবে। ব্যাপারটা এমনটা না তুমি সবগুলাতে 0 পাইছো, শুধু ফিজিক্সে তুমি 20-এ 20 পায়ে বয়ে আসো, তুমি বলতেছো ভাইয়া আমি তো ফিজিক্সে 20-এ 20 পাইছি, আমাকে ফিজিক্স সাবজেক্টটা মনে হয় দিয়ে দিবে। না, ব্যাপারটা মোটেই এরকমটা না। ওকে, সো তুমি কোন একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কতটা ভালো করছো বা কতটা খারাপ করছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে তোমার টোটাল মার্কসটা কত। হ্যাঁ, ম্যাটার করবে 1-2টা সাবজেক্টের বেলায়। তুমি যদি ইকোনমিক্স নিতে চাও তখন চেক করবে তুমি ম্যাথ দাগাইছো কিনা এবং তুমি ম্যাথে 40% মার্ক পাইছো কিনা। এবং তুমি যদি ইংরেজি নিতে চাও তখন খেয়াল চেক করবে তুমি ইংরেজি তো দাগাইছো অবশ্যই, ইংরেজিতে তোমার 40% মার্ক আছে কিনা। এই 2টা ক্রাইটেরিয়া আছে, ইকোনমিক্স এবং ইংরেজি বাদে। বাদ বাকি কোনো সাবজেক্টের জন্য সাবজেক্ট ভিত্তিক মার্ক কোনো ম্যাটার করবে না। বুঝাইতে পারছি আশা করি বিষয়টা। মেরিট পজিশন অনুযায়ী তুমি যত আগায় থাকবা তোমার ভালো সাবজেক্ট পাওয়ার চান্স তত বেশি হবে। কোনো একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে তুমি অনেক বেশি মার্ক পাইছো কিন্তু তোমার টোটাল মার্কস কম, তুমি এমনও হইতে পারে তুমি চান্সই পাইলা না। ফিজিক্সে 20-এ 20 পাইও তুমি চান্স নাও পাইতে পারো যদি তোমার টোটাল মার্কস অনেক কম হয়ে যায়। ওকে, সো যেটা সারমর্ম হচ্ছে এই কথাগুলো, এটা যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মার্ক কম বা বেশি পাওয়া কোনো ম্যাটার না, টোটাল মার্কসটা তুমি কত পাইছো সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং মেরিট পজিশন হবে তোমার টোটাল মার্কস অনুযায়ী। আশা করি ব্যাপারটা বোঝাইতে পারছি। আর যেটা হবে, এই যে তোমরা এখন অ্যাপ্লাই করতেছো না, তাহলে সাস্টের ভর্তি প্রক্রিয়াটা কিভাবে হবে এটা নিয়ে কিন্তু আমি 5 নম্বরে এখানে আলোচনাটা করব, এখন আপাতত ওইদিকে যাচ্ছি না। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হোপফুলি তোমরা পাইছো। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে আর্কিটেকচারের পরীক্ষাটা কিভাবে হবে, রেজাল্ট কিভাবে হবে, তাই না? এটা খুব ভালো প্রশ্ন। দেখো, আর্কিটেকচারের ভর্তির জন্য তোমার আবেদন, আর্কিটেকচারের পরীক্ষা নেওয়া তো বাকি আছে, তো আর্কিটেকচারের পরীক্ষা নেওয়ার জন্য আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে, যেটা হচ্ছে A2 ইউনিটে যারা আবেদন করবে। দেখো, A2-র ভিতরেই কিন্তু আসলে A1 আছে, তাই না? তাহলে A2-তে যারা আবেদন করবে ওরা আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এবং A1-এ আবেদন করছে এই হিসাবেও কিন্তু বিবেচিত হবে। তো আর্কিটেকচারের পরীক্ষাটা দেওয়া আছে হচ্ছে 11 ডিসেম্বর। তাহলে 11 ডিসেম্বরে আর্কিটেকচারের পরীক্ষাটা হবে। পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আর্কিটেকচারে যারা পরীক্ষা দিবে ওদের রেজাল্ট আসবে 2টা, ওদের রেজাল্ট হবে 2টা। A1-এ ওদের মেরিট পজিশন আসবে এবং A2-তেও ওদের মেরিট পজিশন আসবে। কারোর যদি A1-এ মেরিট পজিশন আসে তাহলেই কেবল তার A2-তেও মেরিট পজিশন আসবে। কেউ যদি A1-এ তার স্কোর অনেক খারাপ হয়, সে যদি A1-এ চান্স পাওয়ার মতো না হয়, সে আর্কিটেকচারের পরীক্ষায় যদি ফার্স্ট হয়ে যায় সে চান্স পাবে না। আমি আবার বলি, দেখো, কেউ একজন যদি আর্কিটেকচারে চান্স পাইতে চায় তাহলে তাকে অবশ্যই A1 ইউনিটেও চান্স পাওয়ার মতো মার্ক থাকতে হবে। A1-এ কারোর মার্ক সাপোজ ধরো 10, সে আর্কিটেকচারে পরীক্ষা দিছে, খুশিতে ঠেলায় ঘুরতে যে কোনো কারণে হোক সে পরীক্ষা দিছে, সে ড্রয়িং অনেক ভালো পারে। আর্কিটেকচারের পরীক্ষায়, ড্রয়িং পরীক্ষায় বা যে সাধারণ জ্ঞানে যে পরীক্ষাটা হয় ওই পরীক্ষায় সে ধরো একদম ফার্স্ট হয়ে গেল, তখন দেখবে তার A ইউনিটে A1-এ তার মার্ক কত, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার মার্ক কত, তার ভর্তি পরীক্ষায় মার্ক তার 10, তার মানে সে A1-এ চান্স পাচ্ছে না, তাহলে সে A2-তেও চান্স পাওয়ার জন্য বিবেচিত হবে না। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। মানে আর্কিটেকচার তো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বেসিক্যালি, তাই না?
সো আর্কিটেকচারে চান্স পাইতে হইলে তোমাকে আসলে A1 এর চান্স আগে পেয়ে নিতে হবে। যারা আর্কিটেকচারে চান্স পাবে ওরা কিন্তু চাইলে আর্কিটেকচারও ভর্তি হইতে পারবে বা A1 এর যে সাবজেক্টগুলো আছে এগুলোতেও ভর্তি হইতে পারবে, ওদের সামনে অপশন আছে এটা। কারণ আর্কিটেকচারে যারা ভর্তির জন্য বিবেচিত হবে ওরা অবশ্যই A1এও ভর্তির জন্য বিবেচিত হবে। কেউ যদি A1 এ ভর্তির জন্য বিবেচিত না হয়, আর্কিটেকচারের পরীক্ষা ভালো দিলেও সেখানে বিবেচিত হবে না। আশা করি এই ঝামেলাটা ক্লিয়ার করতে পারছি। আর আর্কিটেকচারের পরীক্ষা দিয়ে যারা ভালো করবে, সে যদি A1 এ ভালো স্কোর থাকে তার 2 জায়গায় মেরিট লিস্ট আসবে, সে চাইলে আর্কিটেকচারে ভর্তি নাও হইতে পারবে, সে চাইলে এই দিকে ভালো সাবজেক্টে বা তার পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর আর্কিটেকচারের পরীক্ষাটা কিভাবে হবে? অন্যান্য বছর আর্কিটেকচারের পরীক্ষা 1 ঘন্টাই থাকতো, সেখানে কিছু সাধারণ জ্ঞান থাকতো, কিছু ফ্রি হ্যান্ড ড্রয়িং থাকতো। তো এই বছর বলছে যে 30টা সাধারণ জ্ঞান থাকবে। আমার ধারণা 30টা সাধারণ জ্ঞান না, শুধু 30টা সাধারণ জ্ঞানের সাথে 1-2টা কনসেপচুয়াল ড্রয়িংও থাকার কথা। কারণ 30টা সাধারণ জ্ঞানের জন্য আসলে 1 ঘন্টা সময়ের দরকার নাই। 30টা সাধারণ জ্ঞানের জন্য 30 মিনিটই এনাফ। ওকে, তো এই সাধারণ জ্ঞানগুলো কিরকম? তোমাদের অনেক প্রশ্ন থাকে, ভাই এই সাধারণ জ্ঞানের জন্য আমি কি বই পড়বো? বই পড়ার আসলে খুব বেশি দরকার নাই। যেটা করতে পারো, বাংলাদেশের যে স্থাপত্য সমূহ আছে তাদের সম্পর্কে একটু জেনে নিতে পারো। যেমন ধরো বাংলাদেশের জাতীয় সংসদ এর স্থপতিকে লুই আই কান, বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট, এখানে কতগুলা তোমার রুম আছে, হ্যাঁ কতগুলা ফ্যান আছে, লাইট আছে, এগুলো সম্পর্কে জানতে পারো। তারপরে জানতে পারো তোমার ধরো লালবাগ কেল্লা কে স্থাপন করেন, কত সালে স্থাপন করেন। সিলেটে যেহেতু পরীক্ষা দেবা সাস্টের মধ্যে, যেহেতু আর্কিটেকচারে ভর্তি পরীক্ষাটা কিন্তু সাস্টের মধ্যে হবে, 11 তারিখ পরীক্ষাটা। যারা অ্যাপ্লাই করবা তাদেরকে মেসেজ দিয়ে সিট প্ল্যান জানাই দিবে, অসুবিধা নাই। সো পরীক্ষাটা যেহেতু সিলেটে হবে, সিলেটের বিভিন্ন স্থাপত্য কর্ম সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। যেমন সিলেটে একটা ব্রিজ আছে, কিন ব্রিজ কত সালে প্রতিষ্ঠিত হয়, আলী আমজাদের ঘড়ি কত সালে এখানে স্থাপন করা হয়েছে, এরকম বিভিন্ন স্থাপত্য কর্ম নিয়ে তোমাকে একটু পড়াশোনা করতে হবে। মানে তোমার এটার জন্য আলাদা করে নতুন সাধারণ জ্ঞানের বই পড়ার কোনো দরকার নাই। শুধুমাত্র তোমার বাসায় যে কোনো একটা পুরাণ সাধারণ জ্ঞানের যে বই আছে, ওই বইটা থেকে বাংলাদেশের স্থাপত্য নিদর্শন সমূহ এই অংশটুকু তুমি পড়ে ফেলতে পারো। অথবা নবম দশম শ্রেণীর যে চারু কারুকলা বই থাকে না, চারু কারুকলা বইয়ে যে এই স্থাপত্য সমূহের বর্ণনাগুলা থাকে না, চারু কারুকলা না, কি সাবজেক্ট এটা, বাংলাদেশ বিশ্ব পরিচয় বা চারু কারুকলা, হ্যাঁ চারু কারুকলা, রাইট, চারু কারুকলা নামে একটা সাবজেক্ট থাকে নবম দশম শ্রেণীতে। ওই বইটাতে দেখবা এগুলো নিয়ে কিন্তু আলোচনা আছে। সো ওই আলোচনাগুলো পড়ে ফেলতে হবে। লালবাগ কেল্লা কে স্থাপন করেন বা হাবিজাবি, মানে বাংলাদেশে উল্লেখযোগ্য যে স্থাপত্য সমূহ, এই স্থাপত্য সমূহ সম্পর্কে তোমাকে একটু আইডিয়া নিতে হবে, একটু ধারণা নিতে হবে। ওইখান থেকে এই সাধারণ জ্ঞানগুলো হবে। আসতে পারে যে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত, হ্যাঁ এইগুলো আসতে পারে। তোমার আসতে পারে যে বাংলাদেশে যে শহীদ মিনার আছে, এই শহীদ মিনারের স্থপতিকে, হ্যাঁ শহীদ মিনারে কতগুলা পিলার আছে, হাবিজাবি, এরকম ভাবে আসতে পারে। ওকে, সো এই জিনিসগুলা মানে সহজ কথায় বাংলাদেশের স্থাপত্য নিদর্শন সমূহ সম্পর্কে তোমাকে জেনে নিতে হবে। তাহলেই তুমি দেখবা সাধারণ জ্ঞানে ভালো করতেছো। আর অন্যান্য বছর এর সাথে একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং থাকতো, সেটা এই বছর থাকবে না বলে মনে হচ্ছে, থাকবে না বলতেছে। মানে আমাদের যে সার্কুলার দিয়েছে, সার্কুলারে বলা আছে যে 30 নম্বরের সাধারণ জ্ঞান হবে। আমার ধারণা শুধু সাধারণ জ্ঞান না, এর সাথে একটা ফ্রি হ্যান্ড ড্রয়িংও থাকতে পারে। সো যারা পরীক্ষা দিবা অবশ্যই এইটুকুর প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবা। একটা পেন্সিল, একটা রাবার, এগুলো একটু সাথে নিয়ে আসলা, আনলে তো কোনো ক্ষতি নাই। না হইলে ড্রয়িং পরীক্ষা শুধু সাধারণ জ্ঞানই হোক, পেন্সিল রাবার আনলে তো কোনো অসুবিধা নাই। আর বাই চান্স যদি হয়ে যায় তোমার, যেন তুমি রাবার এবং পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকা ফেলতে পারো আর কি। কারণ বিষয়টা হচ্ছে প্রথমবারের মতো আয়োজন করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। হয়তো সাধারণ জ্ঞানের সাথে ড্রয়িংটাও হবে কিন্তু মেনশন করতে ভুলে গেছে, এরকমটা হয়। হ্যাঁ, সো আর তোমার কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে কোনো অসুবিধা নাই। সো আমার সাজেশন থাকবে এই প্রস্তুতিটা তোমরা নিয়ে রাখবা। আশা করি এই প্রশ্নের উত্তরটাও বুঝছো যে রেজাল্ট কিভাবে হবে। বললাম যে আর্কিটেকচারে যারা পরীক্ষা দিবে তাদের রেজাল্ট আসবে দুইটা, A1 এ একটা মেরিট লিস্ট আসবে, A2 তে একটা মেরিট লিস্ট আসবে। সো যদি তোমার A1 এ A2 তে মেরিট লিস্ট তখনই আসবে যদি তোমার A1ও মেরিট লিস্ট থাকে। তোমার যদি A1 এ চান্স পাওয়ার মতো পজিশন থাকে তখনই A2 তে আসবে। তুমি A1 এ চান্স পাওয়ার মতো পজিশনে নাই, তুমি পাইছো 10 বা 15 বা 20, তাহলে তোমার A2 তেও মানে মেরিট লিস্ট আসবে না। অর্থাৎ যে A2 তে চান্স পাবে সে A1এও চান্স পাবে, এবং সে চাইলে A2 তেও ভর্তি হইতে পারবে, A1এও ভর্তি হইতে পারবে, আর্কিটেকচারও ভর্তি হইতে পারবে, বা A1 এর যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা আদার্স যে সাবজেক্ট ওগুলোতেও ভর্তি হইতে পারবে তার মেরিট পজিশন অনুযায়ী যদি ফাঁকা থাকে। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। 4 নাম্বার প্রশ্ন, ভাই আমি বায়ু প্লাস আইসিটি দাগাইছি, আমি ম্যাথস প্লাস আইসিটি দাগাইছি, আমার জন্য কতগুলো সিট আছে? দেখো সহজ কথা, যে যারা বায়ু প্লাস আইসিটি দাগাইছো তাদের জন্য সাস্টে সাবজেক্ট হচ্ছে কয়টা? 4টা। একটা হচ্ছে জিইই, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স, এটাতে সিট আছে 55টা।
একটা হচ্ছে FES, এটাতে সিট আছে 50টা, একটা হচ্ছে GEB জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি, এটাতে সিট হচ্ছে 35টা, এবং আরেকটা হচ্ছে BMB, এটাতে সিট হচ্ছে 35টা। তাহলে টোটাল হচ্ছে 105 আর 175টা। তাহলে তুমি যদি টোটাল কত 175টা। তাহলে তুমি যদি বায়ো প্লাস আইসিটি দাগায় থাকো তাহলে তোমার জন্য সাস্টে সিট কয়টা 175টা। এর বাইরে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে কিন্তু তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবা না। সায়েন্সের অন্যান্য সাবজেক্টে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবা না, কারণ তুমি ম্যাথ দাগাও নাই। বাকি যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটার জন্য ম্যাথ ম্যান্ডেটরি, ম্যাথ দাগানো ম্যান্ডেটরি ছিল। আচ্ছা, তাহলে কি তোমার সুযোগ এখানেই শেষ? না, সায়েন্সের ইউনিটে তোমার জন্য 175টা সিট আছে। আর এই যে বি ইউনিট, আর্টসের যে ইউনিটটা, এই আর্টসের ইউনিটে কিন্তু তোমার জন্য 220টা না, 220টার মধ্যে ইকোনমিক্সের কিছু সিট বাদ চলে যাবে। ইকোনমিক্সের সম্ভবত 40টা সিট আছে সায়েন্সের জন্য, 40টা বাদ গেলে 180টা তোমার জন্য বি ইউনিটে। ইকোনমিক্স বাদে বাকি যে সাবজেক্টগুলা, অর্থাৎ BBA, ইংরেজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলোতে তোমার জন্য আরো 180টা সিট আছে। অর্থাৎ তুমি বিভাগ পরিবর্তন করে চাইলে বি ইউনিটেও ভর্তি হইতে পারবা। তার জন্য তোমাকে বি ইউনিটে আবেদন করা লাগবে। তুমি যদি বায়ো প্লাস আইসিটি দাগায় থাকো, তোমার মার্ক যদি তুলনামূলক কম হয়, তাহলে তুমি বুঝতেই পারতেছো এ ইউনিটে সিট আছে কেবল 175টা। তাহলে তোমার মার্ক যদি তুলনামূলক কম হয়, তাহলে তো এ ইউনিটে তোমার আবেদন করে তোমার আসলে খুব বেশি লাভ হচ্ছে না বা রিস্ক থেকে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি এ ইউনিটে আবেদন করবা, বি ইউনিটে আবেদন করবা, কারণ এতে যদি সাবজেক্ট নাও আসে, তোমার বিতে কিন্তু আরো 180টা সাবজেক্ট আছে, সিট আছে, ওই সাবজেক্টগুলোতে তুমি কিন্তু চান্স পাওয়ার সুযোগটা পেয়ে যাবা। এখানে শুধু একটা সাবজেক্ট পাবা না, ইকোনমিক্সটা পাবা না। ইকোনমিক্স পাওয়ার জন্য ম্যাথ দাগানো লাগে, ম্যাথ বাদে বাকি সবগুলো সাবজেক্ট তুমি পাবা। ওকে, তো যারা বায়ো প্লাস আইসিটি দাগাইছো তাদের অবস্থা হবে এরকম। আর যারা ম্যাথ প্লাস আইসিটি দাগাইছো তাদের হচ্ছে এই যে GEB এবং BMB তে যে 70টা সিট আছে, এই 70টা সিট বাদে এ ইউনিটের বাকি সকল সিট তোমার জন্য ওপেন থাকবে। অর্থাৎ এ ইউনিটে টোটাল সিট হচ্ছে 985টা, এখান থেকে মাইনাস যাবে 70টা, তাহলে তোমার জন্য সিট অ্যাভেলেবল আছে হচ্ছে 915টা। তো তুমি যদি ম্যাথ প্লাস আইসিটি দাগাই থাকো, তাহলে এ ইউনিটের 915টা সিটে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবা, এবং পাশাপাশি বি ইউনিটের 220টা সিটই তোমার জন্য ওপেন থাকবে। বি ইউনিটের 220টা সিটি তোমার জন্য ওপেন থাকবে। তাহলে তুমি যদি ম্যাথ প্লাস আইসিটি দাগাও, এ ইউনিটের জিবি এবং বিএমবি এই দুইটার জন্য বায়োলজি মাস্ট। তুমি বায়োলজি দাগাও নাই, তাহলে এই দুইটা তুমি পাবা না, এই দুইটা বাদ চলে যাবে। তো 985 থেকে 70 বাদ গেলে 915টা সিট আছে তোমার জন্য এ ইউনিটে। এবং বি ইউনিটে তুমি যেহেতু ম্যাথ দাগাইছো, ম্যাথে কত পাইছো ডাজন্ট ম্যাটার, তুমি যেহেতু ম্যাথ দাগাইছো, তুমি ইকোনমিক্সও পাবা। ইকোনমিক্স সহ তোমার জন্য সায়েন্সের মানে আর্টসের ইউনিটে সায়েন্সের জন্য বরাদ্দকৃত 220টা সিট আছে। এই সিটগুলোতে কিন্তু আর্টসের কেউ বা কমার্সের কেউ আসতে পারবে না। ওকে, আশা করি এই ব্যাপারটা বুঝাইতে পারছি। আর যদি কেউ ম্যাথ প্লাস বায়োলজি তাকায় থাকো, তাহলে তার জন্য এই 985টাও আছে, এই 220টাও আছে, তার জন্য সব সিট ওপেন আছে। ওকে, আচ্ছা, এটাতে গেলো সায়েন্সের কথা না। ভাইয়া আর্টস বা কমার্স নিয়েও একটু বলেন, তাই না? বিশেষ করে কমার্সের স্টুডেন্ট যারা, তাদের অনেক বেশি প্রশ্ন থাকে। তো কমার্সের ইউনিট হচ্ছে সি ইউনিট গুচ্ছে, কিন্তু সাস্টে ইউনিট কিন্তু কেবল এ আর বি, তাই না? তাহলে যারা সি ইউনিটে পরীক্ষা দিছে ওদের তাহলে কি হবে? আচ্ছা, ওদের হবে হচ্ছে সি ইউনিটের জন্য, মানে কমার্সের জন্য সাস্টে সাবজেক্ট একটাই আছে, এটাকে বলে BUS বা ব্যবসায়ী প্রশাসন। ব্যবসায়ী প্রশাসনে কমার্সের জন্য সিট আছে 35টা, সায়েন্সের জন্য 30টা এবং আর্টসের জন্য 5টা, এটাতে BUS এ। কমার্সের জন্য সিট 35টা, সায়েন্সের জন্য 30টা, আর্টসের জন্য 5টা, এই মোট সিট হচ্ছে এখানে 70টা। ব্যবসায়ী প্রশাসন, যেটাতে BBA বলে আর কি। তো এই BBA তে কমার্সের জন্য সিট কয়টা? 35টা। মানে সি ইউনিট থেকে যারা পরীক্ষা দিছে ওদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট BBA তে ওদের জন্য সিট কয়টা? 35টা। এই 35টা বাদে ওদের জন্য আরো কিছু সিট আছে। আর্টসের যে সাবজেক্টগুলো আছে, ধরো অর্থনীতি, ইংরেজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, ওগুলাতেও কমার্সের জন্য কিছু সিট আছে। সব মিলায়া এই 35টা সিট কিসে? BUS, ফার্স্টে BBA রে BUS বলে। এই 35টার সাথে আরো কিছু সিট আছে বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, এগুলা মিলায়া টোটাল সিট হচ্ছে ওদের জন্য 83টা। এই 83টা কিন্তু কমার্সের সাবজেক্ট না। কমার্সের সাবজেক্ট BBA তে সি ইউনিটের জন্য বা কমার্সের স্টুডেন্টদের জন্য সিট আছে 35টা, এবং কমার্সের স্টুডেন্টদের জন্য বাংলা, ইংরেজি, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সবগুলা মিলায়ে আরো কতটা, মানে 47 সম্ভবত,
এই টোটালে আসে হচ্ছে তোমার 47 বা 48 সম্ভবত, 8 5 13 দিন, হ্যাঁ, আর হচ্ছে 48টা, এটা হচ্ছে আদার্স, মানে এই সিটগুলো আসলে বি ইউনিটের সিট। এই 48টা সিট আসলে বি ইউনিটের। সি ইউনিটের সিট কয়টা? অনলি 35টা। তাহলে কমার্সের স্টুডেন্টদের জন্য সাস্টে মোট সিট হচ্ছে 83টা, এর মধ্যে ওদের ইউনিটের অর্থাৎ কমার্সের বিবিএতে আছে হচ্ছে 35টা, আর বি ইউনিটের আদার্স যে সাবজেক্টগুলো আছে, আদার্স সাবজেক্ট বলতে হচ্ছে বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টে সিট আছে আরও 48টা। এই সব মিলে 83টা সিট আছে কমার্সের স্টুডেন্টদের জন্য। কমার্সের স্টুডেন্টদের জন্য সাস্টে সিট খুব কম। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সায়েন্সের জন্য সুবিধা সবচেয়ে বেশি। সায়েন্সের জন্য দেখো এ ইউনিটে 985টা সিট, শুধু এটাতেই ক্ষান্ত হয় নাই। যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য আর্টসের বিভিন্ন ডিপার্টমেন্টে, কমার্সের বিবিএতে 30টা সিট আছে, সব মিলে আরো 220টা সিট রেখে দিছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য। ওকে, সো কমার্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য সিট আসলে অনেক কম, 83টা। সো যাদের স্কোর অনেক বেশি ওরাই কিন্তু আসলে চান্স পাবে আর কি। ওকে, সো এটা নিয়ে বললাম। আর আর্টসের স্টুডেন্টদের জন্য কি অবস্থা? আর্টসের স্টুডেন্টদের জন্য বি ইউনিটের সবগুলো সাবজেক্ট ওপেন আছে, সবগুলো সাবজেক্টের জন্য ওদের জন্য সিট আছে। টোটাল সিট ওদের জন্য হচ্ছে 299টা। অর্থনীতি, বাংলা, ইংরেজি, বিবিএ, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সবগুলোতে আর্টসের জন্য 30টা, 20টা, 10টা, 25টা করে সিট আছে। সব মিলা সিট আছে 299টা। একটা প্রশ্ন, ইকোনমিক্সে চান্স পাইতে যারা আর্টসের, ওরা তো ম্যাথ দাগাই নেয়, ওদের কেমনে হবে? ওদের লাগবে না, ওরা এমনিতেই পেয়ে যাবে এই বছর। অন্যান্য বছর হইলে ম্যাথ দাগানো লাগতো, অন্য বছর শাস্ত্রের প্রশ্নে ম্যাথ থাকতো, ওই ম্যাথ দেখতো। আর্টসে যারা আসো এবার, আর্টস থেকে পরীক্ষা দিছো, তোমাদের গুচ্ছ পরীক্ষায় ম্যাথ দাগানো লাগে নাই, কেবল বাংলা, ইংরেজি, আইসিটি, ওইটা থেকে হয়ে যাবে। ওই যে আইসিটির ভিতরেও ম্যাথ আছে না, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এগুলো তো করছো টুকটাক, ওইটুকু জানলেই হবে। আর্টসে যারা আছো তাদের কোনো লিমিটেশন নাই, তোমরা বি ইউনিটে যে কোনো সাবজেক্টেই আসলে জয়েন করতে পারবা। তবে শর্ত একটা থাকে যায় কিন্তু, সেটা হচ্ছে ইংরেজি নিতে হইলে ইংরেজিতে 40% মার্ক লাগবে আর্টসের জন্য আর কি। আর আর্টসের জন্য ইকোনমিক্স পাইতে যে 40%, ম্যাথে 40% মার্ক লাগে, ওইটা কিন্তু এবার লাগতেছে না, এবার শিথিলযোগ্য। কারণ তোমার পরীক্ষায় ম্যাথে এই 40%, ম্যাথ তো ছিলই না তোমার পরীক্ষায়, বাংলা, ইংরেজি, আইসিটির উপর তোমার ইউনিটের পরীক্ষা হয়েছে, তাই না? সো এই হচ্ছে ব্যাপার, এটা নিয়ে বললাম। এবং লাস্ট যেটা বলবো, সাস্টে ভর্তি প্রক্রিয়া, সাবজেক্ট চয়েস, ওয়েটিং লিস্ট, মাইগ্রেশন প্রসেস, এইগুলো সম্পর্কে। তো সাস্টে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, তুমি তো অ্যাপ্লাই করছো অলরেডি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি অ্যাপ্লাই করছো A1, A2 এবং বি, এই তিনটা হচ্ছে ইউনিট তুমি অ্যাপ্লাই করছো। A1, A2 নিয়ে অলরেডি আলোচনা করছি, বি ইউনিট নিয়েও আলোচনা করছি। অ্যাপ্লাই করার পরে এখন যেটা হবে, একটা মেরিট লিস্ট তৈরি হবে। যারা অ্যাপ্লাই করছে, ধরো 10,000 মানুষজন অ্যাপ্লাই করছে A1 ইউনিটের জন্য, তাহলে এই 10,000 জনের যে টোটাল মার্ক আছে, এই টোটাল মার্ক অনুযায়ী একটা মেরিট লিস্ট হবে। সাপোজ সেই মেরিট লিস্টটা 10,000 জনের, যেহেতু 10,000 জন অ্যাপ্লাই করছে, ধরতে পারে 10,000 জনেরই আসলো মেরিট লিস্ট, অথবা 6,000 জনের দিতে পারে, যে 10,000 জনের দিয়ে তো লাভ নাই, 10,000 পর্যন্ত যায় না, সর্বোচ্চ 6,000 পর্যন্ত যাইতে পারে, 6,000 পর্যন্ত দিতে পারে। তো এখানে যারা আবেদন করছে এদের মধ্যে ধরো হাইয়েস্ট মার্ক আছে হচ্ছে 86, তাহলে 86 যে ও হচ্ছে ফার্স্ট পজিশন। আবার ধরো আরেকজন 86 পাইছে, তাহলে ওর পজিশনে 1 থাকবে। জানো, ফার্স্টেই একটা ব্যাপার যে একই পজিশনে অনেকজনের হইতে পারে। তাহলে এরপরে যে আছে সে ধরো পাইছে 85.75, তাহলে ওর পজিশন 2 হওয়ার কথা না, ওর পজিশন হবে 3। দেখো কেন, যদি একই পজিশনে একাধিক ব্যক্তি থাকে তাহলে তাদের একই পজিশন হবে। এবং দেখো এটা তো 1, এটা 2 হওয়ার কথা, কিন্তু 2 না, এটাও 1, কারণ কি সে সেম মার্ক পাইছে, এই জন্য তাকে ইকুয়ালি ট্রিট করে। তো এটা তো 2 হওয়ার কথা, তাই না? তো 2 আসলে হয় নাই, না হয়ে এটা 1 হয়ে গেছে, কিন্তু তারপরেরটা ঠিকই আবার 3 হবে। বোঝা যায়? তো এইভাবে সিরিয়ালগুলো হয় আর কি। এইভাবে মেরিট পজিশন দিবে। তোমার হচ্ছে ধরো 6,000 পর্যন্ত দিল বা 10,000 পর্যন্ত মেরিট পজিশন দিল। আচ্ছা, তাহলে মেরিট পজিশন দিবে প্রত্যেকটা ইউনিটে। এ ইউনিটেও মেরিট পজিশন দিবে, বি ইউনিটে তো 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপের জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট দিবে। সায়েন্সের একটা মেরিট লিস্ট হবে, কমার্সের একটা মেরিট লিস্ট হবে, আর্টসের একটা মেরিট লিস্ট হবে। তো এখানে তোমার অসংখ্য স্টুডেন্ট থাকবে, ধরো প্রত্যেকটা ইউনিটে 2,000 করে স্টুডেন্ট আছে এরকম। তো ভর্তির জন্য তোমাকে ডাকবে হচ্ছে মেরিট পজিশন ধরে। সাপোজ তোমার ভর্তি প্রক্রিয়াটা শুরু হইলো ধরো ডিসেম্বরের, কথার কথা ডিসেম্বরের 17 তারিখ, তো ডাকবে যে ডিসেম্বরের 17 তারিখ এ ইউনিটের মেরিট পজিশন, এই যে অ্যাপ্লাই করা শেষ হইলেই কিন্তু রেজাল্ট দিয়ে দিবে মেরিট পজিশন অনুযায়ী, তোমার টোটাল মার্ক অনুযায়ী মেরিট পজিশনের যে রেজাল্টটা এটা দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পরে তোমাকে ধরো ভর্তির জন্য ডাকবে 17 ডিসেম্বর ডাকলো। ধরো এই ইউনিটের 1 থেকে যারা 500-র মধ্যে আছে এদেরকে ডাকলো ভর্তির জন্য, যে আসো তোমরা ভর্তি হও। সো তোমার পজিশন যদি এর মধ্যে থাকে তোমাকে ওই দিনই উপস্থিত হইতে হবে। তুমি যদি এর পরের দিন উপস্থিত হও তাহলে কিন্তু হবে না, যারকে যেই দিন ডাকা হবে ওই দিনই উপস্থিত হইতে হবে। তাহলে তুমি উপস্থিত হইলা। সাপোজ এখান থেকে তোমার ভর্তি হইলো হচ্ছে ধরো 100 জন ভর্তি হয়ে গেল, তাহলে আরো সিট ফাঁকা আছে, পরের দিন কি করবে 500 থেকে 1000 পর্যন্ত ডাকবে, ওইখান থেকে ধরো আরো 300 জন ভর্তি হইলো। তো এইভাবে ডাকাটা চলতে থাকবে, 1,500 থেকে 2,000 পর্যন্ত ডাকবে, যতক্ষণ পর্যন্ত না
এই ইউনিটের যে টোটাল সিট আছে 985টা, এটা যতক্ষণ পর্যন্ত না ফিল আপ হয় ততক্ষণ পর্যন্ত এগুলো চলতেই থাকবে। আচ্ছা, তো এই ইউনিটের ভর্তি প্রক্রিয়া শেষ হবে, পরে হচ্ছে বি ইউনিটের ভর্তির জন্য ডাকবে। তো একই রকম ভাবে ওই যে তোমার 1 থেকে ধরো 300 পর্যন্ত একদিন ডাকলো, কতজন ভর্তি হলো, কতজন বা কতটা সিট ফাঁকা আছে এর উপর ভিত্তি করে পরবর্তী কল করবে। তো এইভাবে ওয়েটিং লিস্টগুলো চলতে থাকবে। ফার্স্ট কলের পরে সেকেন্ড কল, সেকেন্ড কলের পরে থার্ড কল, এইভাবে ওয়েটিং লিস্টগুলো কিন্তু চলতে থাকবে। আচ্ছা, গেল এটা। এখন হচ্ছে সাবজেক্ট চয়েস ভাইয়া কেমনে দিব? আমি তো অ্যাপ্লাই করার সময় সাবজেক্ট চয়েস দিতে পারি নাই। সাস্টে হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে হয় না। কেন দিতে হয় না? দেখো, তোমাকে যেদিন ভর্তির জন্য ডাকবে, সাপোজ ধরো 17ই ডিসেম্বর তোমারে ডাকছে, 1 থেকে 500 পর্যন্ত হচ্ছে ডাকছে ধরো, তো তোমার পজিশন হচ্ছে সাপোজ 235, কথার কথা তোমার পজিশন হচ্ছে 235। তাহলে তোমাকে কি করতে হবে? 17ই ডিসেম্বর সকালবেলা আইসায় তোমাকে একটা লাইনে দাঁড়াইতে হবে। এই লাইনটা হবে মেরিট পজিশন অনুযায়ী। যার পজিশন 7 ধরো 1 থেকে 6 পর্যন্ত উপস্থিত নাই, ওর অন্যত্র ভর্তি হবে। যার পজিশন 7 ও সামনে থাকবে, 7-এর পরে 8 নাই, 9 নাই, 13 আছে, 13 এর পরে বসবে। তো এইভাবে করে মেরিট পজিশন অনুযায়ী লাইন হবে। এই লাইন অনুযায়ী সামনে যাবে, ঢুকবে। তাহলে শুরুতে 7 প্রেজেন্ট আছে, তাহলে 7 ঢুকবে। 7-এর সামনে তো এখন সব সাবজেক্ট ওপেন আছে, সে যে কোনো সাবজেক্ট নিতে পারে। সাপোজ সে সিএসসি নিল, বা সে ট্রিপলে নিল, বা সে মেকানিক্যাল নিল, তার খেয়াল খুশি মতো নিতে পারবে। তো এইভাবে তারপরে যে আছে ও কিন্তু বাইরে থেকে দেখতে পারবে ও কোন সাবজেক্ট নিতেছে। বাইরে স্ক্রিন থাকে, অনেকগুলো প্রজেক্টর ওই দিন তোমাদের জন্য ওপেন করে দেওয়া হবে। ইভেন বাইরে তোমাদের যে গার্জিয়ানরা থাকবে ওনারাও হোপফুলি দেখতে পারবেন এইগুলা। তো স্ক্রিনে দেখা যাবে যে ও আসলে কোন সাবজেক্টে ভর্তি হইতেছে। মানে তোমার এইভাবে থাকবে আর কি, ধরো সিএসই, ট্রিপলি, মেকানিক্যাল, আইপি, সফটওয়্যার, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন ধরো 7 নাম্বার যে ছিল ও সিএসিতে ভর্তিছে, তাহলে এখানে এক উঠবে। তারপরে হচ্ছে ধরো এরপরে একজন ধরা যাক সফটওয়্যারে ভর্তি হয়ে গেলো, তাহলে এখানে 1 উঠবে। এইগুলো তুমি বাইরে থেকে দেখতে পারবা। তারপরে একজন ধরো মেকানিক্যালে ভর্তি হলে এখানে 1 উঠবে। তো এইভাবে করে করে এইটা যখন তোমার 100 হয়ে যাবে তখন সিএসির ভর্তি শেষ, আর সিএসিতে ভর্তি নিবে না। এরপরে ধরো তোমার পজিশন হচ্ছে, তোমার পজিশন সাপোজ আমি ধরে নিলাম 499, তাহলে তোমার পজিশনে গিয়ে দেখলা সিএসি সব শেষ, 100টা ফিল আপ, তাহলে তুমি আর সিএসি নিতে পারবে না। তোমার হচ্ছে বাকিগুলোর মধ্য থেকে ইনস্ট্যান্ট তোমাকে চয়েস করতে হবে। সাপোজ আইপি, মেকানিক্যাল, সফটওয়্যার, ট্রিপল এগুলোতে ফাঁকা আছে, তাহলে এগুলোর মধ্য থেকে তোমার যেটা ভাল লাগে সেটা তোমাকে নিয়ে নিতে হবে। তো তোমাকে জিজ্ঞেস করবে, ওই বোর্ডে তুমি ঢুকবা, ঢোকার পরে তুমি সামনে দেখতেই পাবে এইগুলো ফাঁকা আছে। তুমি জাস্ট একটা সাবজেক্টের নাম বললা, সাপোজ তুমি ট্রিপলি নিলা, তুমি বললা ট্রিপলি, ওকে ডান। তোমার এইচএসসি ট্রান্সক্রিপ্টের মূল কপিটা জমা নিয়ে নিবে, ট্রিপলির একটা ফাইল থাকবে, ট্রিপলির ফাইলের ভিতরে তোমার সার্টিফিকেট ঢুকাই ফেলবে, ওই রুম থেকে বের হয়ে যাবে। বাদ বাকি আদার্স প্রসিডিওর কিছু আছে, তোমাকে হচ্ছে ব্যাংকে গিয়ে ওই এই বিল্ডিং এর উপরেই দেখবে ব্যাংক থাকবে, ওই তোমার বলে দিবে ভলান্টিয়াররা বাকি সব কি করতে হবে, ব্যাংকে গিয়ে টাকা জমা দিবে, কাগজপত্র জমা দিবে, ওকে তোমার ভর্তি শেষ। মানে সাবজেক্ট চয়েসটা তোমাকে ইনস্ট্যান্ট দিতে হবে। তোমার সিরিয়াল পর্যন্ত, তোমার মেরিট পজিশন পর্যন্ত আসতে আসতে যতগুলো সাবজেক্ট ফাঁকা আছে, ওই ফাঁকা সাবজেক্টগুলোর মধ্য থেকে তোমাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে তুমি কোন সাবজেক্টে ভর্তি হবা। সাস্টের সাবজেক্ট চয়েসটা হচ্ছে এইরকম। এখন বেশ কয়েকজন প্রশ্ন করছিল, ভাই ধরেন আমি সাস্টে ধরেন মেকানিক্যাল বা আইপি বা ট্রিপলি পড়ার জন্য যাব, আমার পজিশন ধরেন দূরে 1000 বা 1200, তাহলে আমি 50-50 সম্ভাবনা আছে, আমি এই সাবজেক্টগুলো পাইতে পারি নাও পাইতে পারি। আমি একজনের ধরবো আইপির জন্য সে প্যাশনেট, সে অন্য জায়গায় সাপোজ ভর্তি আছে বা অন্য জায়গায় সে ভর্তি হয়ে যাবে, এরকম সে যদি আইপি পায় তাহলে সাস্টে ভর্তি হবে। তো সে লাইনে দাঁড়াইছে, তার পজিশন হচ্ছে 1200, তো সে কিন্তু তার লাইনে দাঁড়াই কিন্তু সে দেখতে পারবে আইপিতে কতজন করে ভর্তি হইতেছে। সাপোজ আইপিতে সিট আছে হচ্ছে তোমার 50টা, তো দেখা গেল যে তোমার 48 জন ভর্তি হয়েছে তার আগ পর্যন্ত, তাহলে আরো 2টা সিট ফাঁকা, সে ভর্তি হতে পারবে। এখন দেখা গেল যে ওর 1200 পর্যন্ত আসতে আসতে আইপিতে সিট ফিল আপ হয়ে গেল, আইপিতে 50টা সিট ফিল আপ, আইপির ভর্তি কিন্তু ক্লোজড, আইপিতে আর ভর্তি নিবে না। তখন ওর যদি আইপি পড়ার ইচ্ছা থাকে এবং অন্য ইউনিভার্সিটিতে ওর ধরো হয়ে আছে রুয়েটে বা চুয়েটে আইপিএ পড়তে পারবে, তো তখন ও কি করবে, ও আর ভর্তি হবে না ইনস্ট্যান্ট। তুমি যেটা করতে পারবা, তোমার আর রুমে ঢোকার দরকার নেই, বা তুমি যদি ঢুকো রুমে, তুমি বললা যে আমি আসলে আইপি নেওয়ার জন্য আসছিলাম, আইপি শেষ হয়ে গেছে, আমি আসলে ভর্তি হব না, আমি অন্যত্র ভর্তি হয়ে যাব, কোনো অসুবিধা নেই, তুমি বের হয়ে যাবো, তুমি ভর্তি হবা না। ব্যাপারটা হচ্ছে এইরকম। আর ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাকে এইচএসসির মূল ট্রান্সক্রিপ্টটা আনতেই হবে। তুমি যদি অন্য কোথাও ভর্তি থাকো তাহলে ওইখান থেকে অস্থায়ীভাবে তুলে হইলেও তোমাকে এইচএসসির মূল ট্রান্সক্রিপ্টটা আনতে হবে। আনার পরে তুমি সাপোজ আইপিতে ভর্তি হওয়ার জন্য আসছো, তাহলে আইপি তুমি পায়ে গেছো, ট্রান্সক্রিপ্ট জমা দিয়ে দাও, ভর্তি হয়ে যাও, ওইখানে ভর্তি পরবর্তী তুমি বাতিল করাই ফেলবা। আর সাপোজ তুমি আইপি পাওয়ার জন্য আসছো কিন্তু আইপি পাও নাই, তুমি ভর্তি হইও না, তুমি বের হয়ে যাবা, তোমার ভর্তি হওয়ার দরকার নাই। তুমি বাইরে থেকে কিন্তু দেখতে পারবা আইপি শেষ, তাহলে তুমি লাইন থেকে বের হয়ে যাও, তুমি ভর্তি হইবা না। মন একটু স্যাড লাগবে, খারাপ লাগবে, এত কষ্ট করে আসছে, এত ভালো ইউনিভার্সিটি ভর্তি হইলাম না,
কোনো অসুবিধা নাই, তুমি বের হয়ে যাইতে পারবা। ইভেন তুমি যদি রুমে ঢুকেও যাও, ওইখানে তুমি যদি বললো যে আমি আইপির জন্য আসছিলাম, আইপি তো শেষ, আমি পাচ্ছি না, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি বের হয়ে যাইতে পারবা। আবার একটা সুযোগ আছে, সুযোগটা কি, ধরো আইপিতে সিট হচ্ছে 50 জন ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, তো লাস্ট যে ভর্তি হয়েছে ওর পজিশন ধরো 1200, ওর পজিশন 1200, তোমার পজিশনও কিন্তু 1200 হইতে পারে। একটু আগে কিন্তু বোঝাইছি যে সাস্টে একই পজিশন একাধিক মানুষের থাকতে পারে। তো একই পজিশন যদি একাধিক মানুষের থাকে, কেন থাকবে বলো তো? কারণ ওর স্কোর তোমার স্কোর যদি সমান হয়, তোমাদের প্রত্যেকের পজিশনটাও সেম থাকবে। হ্যাঁ, তুমি 88 পাইছো, সেও 88 পাইছে, ওর পজিশন যদি 7 হয়, তোমার পজিশনও 7, ওরে 7 তোমার 8, এরকম ডিসক্রিমিনেশন করবে না। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে। আইপিতে ধরো 50টা সিট ফিল আপ, তো তোমার আগের যে ছেলেটা, ওর পজিশন 1200, ও আইপিতে ভর্তি হয়েছে, ও হওয়ার পর 50টা ফিল আপ হয়ে গেছে, তোমার পজিশনও 1200 না? তুমি যদি সেম পজিশনে থাকো, তাহলে তুমিও আইপি নিতে পারবা। সেই ক্ষেত্রে আইপিতে দেখা যাবে 51 জন ভর্তি হয়ে যেতে হইতে পারবে, তখন সুযোগটা আছে। মানে একই পজিশনে যদি একাধিক ব্যক্তি থাকে, এর মধ্যে একজন যদি একটা সাবজেক্ট নেয়, তাহলে ওই পজিশনের বাকিরা ওই সাবজেক্টটা ফিল আপ হয়ে গেলেও নিতে পারবে। বুঝাইতে পারছি আশা করি বিষয়টা। তো এইভাবে দেখা যায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি বছর কয়েকটা করে বেশি ভর্তি হয়। আইপিতে ধরো 50টা সিট, দেখা যায় 53 জন ভর্তি হয়ে যেতে পারে, বা সিইসিতে 100টা সিট 103 জন ভর্তি হয়ে যেতে পারে। তো এরকম পজিশনের উপর মানে লাকি চান্স একটা আছে আর কি। হ্যাঁ, এই ব্যাপারটা আশা করি বুঝছো। তো এই হচ্ছে সাবজেক্ট চয়েস, ওয়েটিং লিস্ট পর্যন্ত গেল। লাস্ট আছে যে জিনিসটা, সেটা হচ্ছে মাইগ্রেশন প্রসেস। আচ্ছা, মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে এটা অনেক পরে, ভর্তি হওয়ার পরে। তো তোমার ডিসেম্বরের মধ্যে ধরো ভর্তি শেষ, জানুয়ারির মাঝামাঝিতে বা জানুয়ারির লাস্ট উইকে ধরো তোমার ক্লাস শুরু হয়ে গেল। আমি ধরে নিলাম তোমার ক্লাস শুরু হলো 15 জানুয়ারি। তাহলে 15 জানুয়ারি যদি তোমার ক্লাস শুরু হয়, তোমার একটা সেন্ট্রাল ওরিয়েন্টেশন হবে, তোমার ডিপার্টমেন্টে ওরিয়েন্টেশন হবে, তোমাকে ভর্তি হয়ে যাইতে হবে মাইগ্রেশনের জন্য। সাপোজ তুমি ভর্তি হইলা হচ্ছে ট্রিপলিতে, তুমি সিএসি পাওয়ার জন্য আসছিলা, তুমি সিএসি পাও নাই, তুমি ভর্তি হইলে ট্রিপলিতে। তো ট্রিপলিতে তোমাকে ক্লাস করতে হবে। এক সপ্তাহ পরে, মোটামুটি 1-1.5 সপ্তাহ পরে তোমাকে ডিপার্টমেন্ট থেকে মাইগ্রেশন ফর্ম দিবে। এই মাইগ্রেশন ফর্মগুলো কেন দেয়? সাপোজ সিএসিতে যারা ভর্তি হয়েছিল 100 জন, এর মধ্যে কেউ ভর্তি ক্যান্সেল করায়, অন্যত্র চলে যায়, বা কেউ বিদেশ চলে যায়, এরকম বিভিন্ন কারণে ভর্তি ক্যান্সেল করাইতে পারে। তো যারা ভর্তিগুলা ক্যান্সেল করাইছে, ওদের সিটগুলা ফিল আপ করার জন্য মাইগ্রেশনটা হয় আর কি। তো তুমি ট্রিপলিতে ভর্তি হয়েছো, 1 সপ্তাহ পরে তোমাকে ডিপার্টমেন্ট থেকে মাইগ্রেশন ফর্ম কালেক্ট করতে হবে। তুমি মাইগ্রেশন ফর্ম কালেক্ট করবা, ফিল আপ করবা, যে ইনফরমেশনগুলো চাবে এগুলো জমা দিবা। এগুলো জমা দিলে এর 1 সপ্তাহ পরে মাইগ্রেশনের রেজাল্ট হবে। তাহলে সিএসিতে যদি সিট ফাঁকা হয়, তুমি সিএসি 1 নাম্বার চয়েসে দিছিলা, তাহলে তোমার ট্রিপলি থেকে সিইসিতে ট্রান্সফার হয়ে যাবে। তো তুমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ট্রিপলিতে ক্লাস করার পরেও তুমি সিইসিতে চলে আসবা। সিইসিতে নতুন করে তোমার নাম এনলিস্টেড হবে, তোমার নতুন করে কিন্তু ভর্তি হওয়া লাগবে না, ওই একই ভর্তি, তোমার তেমন কিছুই করা লাগবে না। এই সিইসিতে নতুন করে তোমার নাম এন্টার্ড হবে, তুমি বাদ বাকি সব, এখন তুমি হচ্ছে সিইসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এরকম হচ্ছে মাইগ্রেশন প্রসেসটা আর কি। মানে মাইগ্রেশনটা হচ্ছে ভর্তির পরে, ক্লাস শুরুর 1 থেকে 2 সপ্তাহ পরে মাইগ্রেশন প্রসেসটা শুরু হবে। হ্যাঁ, সো মাইগ্রেশনটা কিন্তু আনপ্রেডিক্টেবল। মাইগ্রেশনে তোমার সিএসি আসতেও পারে, নাও আসতে পারে। হ্যাঁ, সো এবার আরো না আসার পসিবিলিটি বেশি। গুচ্ছতে পরীক্ষা হয়েছে, তো দেখা যাবে, বা হইতেও পারে, এটা আসলে বলা যায় না কতজন আগে থেকে ভর্তি ক্যান্সেল করবে, কতজন করবে না, এটার উপর ডিপেন্ড করে। এটা তুমিও প্রেডিক্ট করতে পারবে না, আমিও পারবো না, কেউই পারবে না। কিছু কিছু বছর দেখা যায় অনেক বেশি মাইগ্রেশন হয়, কিছু কিছু বছর মাইগ্রেশন হয় না। আমাদের সময় মাইগ্রেশন খুব কম হয়েছিল, আমাদের ঠিক পরের বছরে আবার অনেক মাইগ্রেশন হয়েছিল। এরকম পরীক্ষা আগে হচ্ছে না পরে হচ্ছে, এই আবিজাবে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি। ওকে, তো আশা করি এই মাইগ্রেশন প্রসেসটা সম্পর্কেও তোমাদের ক্লিয়ার করতে পারছি। তো এই হচ্ছে মোটামুটি তোমরা যত ধরনের প্রশ্ন করছিলা, সব ধরনের প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি সাস্টের ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তুমি হচ্ছে প্রশ্ন করতে পারো। আর ইফাকে আরেকটা উত্তর আমি দিয়ে দিই। ধরো 6 নাম্বার প্রশ্ন, অনেকেই বলবে যে ভাই কোটা নিয়ে কিছু বলেন। কোটার ভর্তিটা হচ্ছে সবার ভর্তি শেষ হয়ে যাওয়ার পরে এ ইউনিটের 985টা সিটের ভর্তি শেষ, 4th ওয়েটিং লিস্ট বা 5th ওয়েটিং লিস্ট পর্যন্ত সাপোজ গেল, ভর্তি শেষ। বি ইউনিটেরও সকল সিটের ভর্তি শেষ। এরপরে হচ্ছে কোটার ভর্তিগুলো শুরু হবে। এরপরে কোটার জন্য ডাকবে, কোটারও জন্য আলাদা মেরিট লিস্ট হবে, ওই মেরিট লিস্ট অনুযায়ী ধরে ধরে ডাকবে। বা অনেক বছর করে কি তোমার ধরো এই ইউনিটের 3rd ওয়েটিং লিস্ট বা 4th ওয়েটিং লিস্ট চলতেছে, এর সাথে করে কি কোটার একটা লিস্ট চালায় দেয়। কারণ
কোটারও তো অনেকে হচ্ছে তোমার ধরো মেরিট লিস্ট থেকে আসে না, কোটারও তো অনেকে ওয়েটিং লিস্ট হয়, মানে কোটারও কিন্তু ওয়েটিং লিস্ট হয়। তাহলে 4th ওয়েটিং লিস্ট সাপোজ চলতেছে এই ইউনিটের, তাহলে এর সাথে কি করে একই সাথে কোটাটাও রান করে ফেলে। দেখা গেল কোটার 1 থেকে 25 পর্যন্ত ডাইকা নিল, 4th ওয়েটিং লিস্টের সাথে কোটার 1 থেকে 25 পর্যন্ত ডাকলো। এরপরে 5th ওয়েটিং লিস্ট যখন ডাকলো তখন হচ্ছে কোটার 1 থেকে 25 ভর্তি হয়ে গেল, এর মধ্যে কিছু সিট ফাঁকা, তখন কোটার 25 থেকে 50 ডাকলো। 5th ওয়েটিং লিস্ট যেই দিনে ডাকলো তার সাথে কোটার 25 থেকে 50 পর্যন্ত ডাকলো। এভাবেও কিন্তু চলে। হ্যাঁ, তো কোটার ভর্তিগুলো সাধারণত একটু পরে হয়, মেরিট লিস্টের পরে ওয়েটিং লিস্ট যখন চলতে থাকে তখন সাধারণত কোটার ভর্তিগুলো চলতে থাকে আর কি। সো এই হচ্ছে সমস্ত ধরনের কথাবার্তা। আরও কিছু প্রশ্ন আমরা পাই, সেটা হচ্ছে ভাইয়া সাস্টে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য কোটা আছে কিনা। উত্তর হচ্ছে সাস্টে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য কোনো কোটা নাই। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 28টা ডিপার্টমেন্ট সাস্টে, মোট প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে মোট 28টা সিট আছে। কাদের জন্য বা কোটা আছে কাদের জন্য? মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। এই কোটা নাতি নাতনিদের জন্য প্রযোজ্য না। কেউ যদি নাতি নাতনি হয়েও অ্যাপ্লাই করে ফেলে কোনো অসুবিধা নাই, ভর্তি হইতে যখন আসবে বাছাইয়ের সময় সে বাদ পড়ে যাবে। শুধুমাত্র সন্তানরাই, মুক্তিযোদ্ধার সন্তানরাই কোটার জন্য বিবেচ্য হবে। ওকে, আর কোটার জন্য কি লাগবে? কোটার জন্য লাগবে হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ লাগবে, যার মানে মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে যদি আসে কেউ একজন, তার মানে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে আর কি। যারা প্রতিবন্ধী কোটার জন্য আবেদন করবে, ফিজিক্যালি ডিজেবল যারা, ওদের জন্য সমাজ সেবা অধিদপ্তর থেকে একটা সার্টিফিকেট দেয়, তার যে শারীরিক যে অক্ষমতা এটার বিবরণ লেখা থাকে সেখানে। ওই সমাজ সেবা অধিদপ্তরের যে সার্টিফিকেটটা এটা শো করা লাগবে ভর্তির দিন। আর অ্যাপ্লাইয়ের সময় ডিজেবল কোটা ওইটা মেনশন করে দিতে হবে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা ব্যাপার এরকম আর কি। হ্যাঁ, আশা করি আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছি। এরপরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে ফেলবা। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা সাস্টে ভর্তি হও তাদের সাথে হয়তো ক্যাম্পাসে, আমার যদিও খুব বেশি দিন আর নাই আমি ক্যাম্পাসে, এরপরও আশা করছি এই ব্যাচে 2020 সালের ব্যাচে 2021-এ যারা ভর্তি হইতেছো তাদের কারোর সাথে হয়তো ক্যাম্পাসে দেখা হয়েও যাইতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। খুব ভালো একটা জায়গায় চান্স পাও, খুব ভালো একটা সাবজেক্টে চান্স পাও, এবং বাবা মার মুখের হাসি কারণ হওয়ার সুযোগ বা উপায় যেন তোমাকে আল্লাহ তাআলা দান করেন, সেই কামনা করতেছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।